ব্যাচের এবং তার সঙ্গে আছেন হিউম্যান নিউট্রিশন নতুন ব্যাচের। ডায়াবেটিস এবং হিউম্যান নিউট্রিশনের প্রথম দু একটা ক্লাস একসঙ্গে নেওয়ার কারণটা হলো দুটো কোর্সের জন্যই বেসিক নিউট্রিশনটা জানা ভীষণভাবে দরকার। যেহেতু আমরা কোনো ডাক্তারি করতে যাচ্ছি না, আমরা নিউট্রিশনিস্ট হতে যাচ্ছি, তো সেটার জন্য আমাদের বেসিক নিউট্রিশনটা খুব ভালোভাবে জানা দরকার, ক্লিয়ারেন্স থাকা দরকার আমাদের এ টু জেড। হয়তো অনেকে আমরা বেশ কিছুটা জানিও, কিন্তু জানলেও যে কোর্সের সাথে আমাদের কিন্তু পুরোটা আরো ভালো করে জানতে হবে, এবং যতটা জানি তার থেকেও বেশি যদি কোনো ইনফরমেশন পাই আমরা, সেটাকে আমাদের নোটেড রাখতে হবে। তো আমি আগের দিনও বলেছিলাম, আজকেও বলছি যে এরকম অনেক ক্লাস হবে যেগুলোর পিপিটি কিন্তু আপনারা পাবেন না, পাওয়া সম্ভব নয় সমস্ত ক্লাসের পিপিটি, বিকজ সমস্ত ক্লাস কিন্তু খুব থিওরিটিক্যাল বেসিসে হয় না, প্র্যাকটিক্যালি। কারণ যেহেতু আমাদের এই কোর্সগুলো প্র্যাকটিক্যাল মানে ফিল্ড ওয়ার্কের জন্য কোর্স, কেউ কিন্তু এমএসসি বিএসসি মানে মাস্টার্স ব্যাচেলার্স ক্লাস 11 ক্লাস 12 দিচ্ছেন এরকম নয় একদম। এই কোর্সটা সম্পূর্ণভাবে ফিল্ড ওরিয়েন্টেড ক্লাস, যেটা করে কিনা আমরা নিজেদের একটা পরিচয় বানাতে পারি, এবং সর্বোপরি এই কাজটা করে আমরা কিন্তু কিছু না কিছু ইনকাম সোর্স রাখতে পারি। আমার কাছে এই ইনকাম সোর্সটা আমি হয়তো দেখবেন বারবারই বলতে থাকি, তার কারণ হলো আমার মনে হয় পড়াশোনা করে আলটিমেটলি কিছু একটা ইনকাম সোর্স যদি আমার না থাকে, সেটা কম বেশি যাই হোক, তাহলে কিন্তু সেটার ভ্যালু নেই। স্পেশালি সেটা আমাদের এই মেডিকেল লাইনগুলো, মেডিকেল ফিল্ডগুলো, কারণ আমাদের মেডিকেল ফিল্ডে আমরা অনেক কিছু করতে পারি, মানে আমাদের হাতে সত্যি অনেক কিছু আছে। কোর্সটা করার পরে, ইভেন কোর্সটা করার মাঝখান থেকেই আপনারা বুঝতে পারবেন যে প্রচুর মানুষ যখনই আপনাকে চেনা জানা, যখনই জানতে পারবেন যে আপনি নিউট্রিশনিস্ট হতে চলেছেন, তখনই আপনার কাছে ভুরি কোয়েশ্চেন আসবে। আপনি ব্যাংকে গেলেও প্রশ্ন পাবেন, আপনি রিক্সায় উঠলেও প্রশ্ন পাবেন, ঘরে রিলেটিভরা যা রিপোর্টস করবে আপনাকে পাঠাতে থাকবে যে আমার একটু রিপোর্টটা প্লিজ যদি একটু দেখে দেন, বা দেখে দিস, বা দেখে দাও ইত্যাদি। তো ভীষণভাবে কিন্তু আপনি সোসাইটিকে এবং মানুষজনদের হেল্প করতে পারবেন। তো সেইটার সঙ্গে আমি সবসময় বলবো আগে নিজের হেল্পটা করুন। মানুষের হেল্পটা আমরা তখনই করতে পারি যখন আমি ঠিকঠাক একজন, মানে আপনি যদি দেখেন এসে যে আমি আমার কথা মেনটেন করছি না, আপনাকে গিয়ে জ্ঞান দিচ্ছে, আপনি আমার কথা শুনবেন না, এটা খুব সত্যি কথা। তো ফার্স্টে নিজে একটা হেলদি, সবাই প্লিজ মিউট ইয়োরসেলফ, কেউ একজন মিউট করেননি, সবাই প্লিজ মিউট ইয়োরসেলফ। তো সবার আগে নিজের হেলথটা ঠিক রাখুন, নিজের খাওয়া দাওয়া দেখুন। রোগ জ্বালা হবেই, রোগ জ্বালা এসব হবেই, কিন্তু সারাক্ষণ রোগ জ্বালা হবে সেটা মেনে নেওয়া যায় না। রোগ জ্বালা কখনো না কখনো সবার হয়। ডাক্তারে কার্ডিওলজিস্টের কি কার্ডিয়াক প্রবলেম হয় না? ডেফিনেটলি হয়। সেরকমই ডায়েটিশিয়ানদের কি ফুড পয়জনিং হয় না? ডেফিনেটলি হয়। কিন্তু যাতে আমরা সেগুলো থেকে কিভাবে কত তাড়াতাড়ি ওভারকাম করতে পারি, সেই জিনিসগুলো আমাদের জানা থাকে। ওকে, সো আজকের যে টপিকটা, প্লিজ মিউট ইয়োরসেলফ, কেউ একজন মিউট করেনি। সমরেন্দ্র পাল, আপনি যদি একটু মিউট করে দেন, ধন্যবাদ ধন্যবাদ। তো সেই জায়গা থেকে আমাদের ফার্স্ট যেটা জানতে হবে, ফান্ডামেন্টাল অফ নিউট্রিশন। ফান্ডামেন্টাল অফ নিউট্রিশন, ফান্ডামেন্টাল অফ নিউট্রিশন মানে হোয়াট ইজ নিউট্রিশন, হোয়াট ইজ নিউট্রিয়েন্টস, মানে আমরা যে খাবার খাই, সেই যে খাবারটাকে আমরা বলি, সেই খাবার থেকে আমরা নিউট্রিশন পাচ্ছি। তো নিউট্রিশন জিনিসটা কি? নিউট্রিশন ইজ আ সায়েন্স। নিউট্রিশন হলো একটা সায়েন্স, যেটার আন্ডারে কিন্তু ফুড সায়েন্সও পড়ে। ওকে, কোন ধরনের খাবার খেলে কি হয়, এই কোন খাবার কতটা পাচিত হতে পারে, কোন খালে পাচিত হতে পারে, কোনটা পাচিত হয়ে আমার শরীরে কি উপকার দেবে, কি অপকারিতা আছে তার, এই সমস্ত জিনিস যে সায়েন্সের মাধ্যমে আমরা জানতে পারি, সেটা হলো নিউট্রিশন সায়েন্স। কিন্তু আরেকটা খুব ইম্পর্টেন্ট তথ্য, সেটা হলো এই ক্লাসের সময় কেন মানুষ আপনারা ফোন করেন আমি সত্যি বুঝতে পারি না। কোনো না কোনো স্টুডেন্টই ফোন করছে। তো সব থেকে ইম্পর্টেন্ট হলো আমরা নিউট্রিশন সায়েন্স বা মেডিকেল ফ্যাকাল্টি হওয়ার জন্য যে কোনো এই লাইনগুলোতে একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাকে আপডেটেড থাকতে হবে। আমি যখন বিএসসি করতাম তখন আমরা জানতাম ওমেগা 3 ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের জন্য ভালো না, তখন কিন্তু আমরা এটা জানতাম।
তারপরে যখন আরো 2-3 বছর গেল, আমরা এমএসসি করতে ভর্তি হলাম, তখন আমাদের কাছে নতুন জার্নাল এলো, আমরা নতুন পড়াশোনা করে পাবমেটে বা গুগল স্কলারে নতুন পড়াশোনা করে তখন জানতে পারলাম যে ওমেগা 3 ওমেগা 6 আমাদের হার্টের জন্য ভীষণই ভালো, আর হার্টের জন্য ভীষণই ভালো মানে সেটা আমাদের শরীরের জন্য সত্যি খুব উপকার। তো দেখুন এই 3-4 বছরের মধ্যে একটা হিউজ ডিফারেন্স, যে জিনিসটা আমাদের শরীরের জন্য খারাপ ছিল সেটা আস্তে আস্তে সে বেস তৈরি করলো, যে রিসার্চ করে দেখা গেল দিনের পর দিন যে এটা কিন্তু আমাদের শরীরের জন্য যথেষ্ট মানে ভালো। তো এই যে আমাকে আপডেটেড থাকতে হচ্ছে, আমি যদি এখন এসে বলি ওমেগা 3 ওমেগা 6 আমার শরীরের জন্য ভালো না, তাহলে কিন্তু সেটা আমি নিজেকে আপডেট করিনি। নিজেকে আপডেটেড করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেরকমই এখনো অব্দি প্রচুর প্রচুর জিনিস নিয়ে কাজ হচ্ছে, যেমন জানি না লাস্ট দিন বলছিলাম কিনা, তো আমি যখন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথে ডিপ্লোমা ইন ডায়াবেটিক্স করি, খুব প্রাউডলি বলতে পারি যে সেখানে আমি একজন সায়েন্টিস্টের ক্লাস করেছিলাম, সায়েন্টিস্টের স্পিচ শুনেছিলাম। আমাদের ইউনিভার্সিটিতে উনি এসেছিলেন, তিনি অসলো ইউনিভার্সিটির প্রফেসর অসীম দত্ত রয়, ভীষণভাবে বাঙালি কিন্তু ট্রিমেন্ডাস ভালো কাজ করেন, ভীষণ ভালো রিসার্চ পেপার ওনার। উনি টমেটো নিয়ে কাজ করেছেন, টমেটো এবং ক্যান্সার। টমেটোতে আমি বলবো আপনাদেরকে পরবর্তীকালে, অ্যান্টি অক্সিডেন্ট বলে একটি জিনিস থাকে, যে সাবস্টেন্সটা আমাদের শরীরের জন্য ভীষণভাবে হেল্পফুল। তো টমেটোতে এরকম একটি অ্যান্টি অক্সিডেন্ট থাকে, দ্যাট ইজ কল লাইকোপিন। তো এই লাইকোপিন, এই জিনিসগুলো আমার কাছে সত্যি সবসময় জানা থাকে না। এই যে বললাম, যত রিসার্চ হয় তত বেশি আপডেটেড হই আমরা, তত ফুড সায়েন্স কিন্তু এখনো আপডেটেড হচ্ছে ডে টু ডে। তো ডক্টর প্রফেসর অসীম দত্ত রায় নিজের ওনার রিসার্চ যে টমেটোর লাইকোপিন আমাদের ক্যান্সার প্রিভেনশনে ভীষণ ভীষণ হেল্প করে, ভীষণভাবে হেল্প করে। তো যখনই দেখা যাচ্ছে যে, তো এটা ওনার মানে আমি ওনার স্পিচ শুনেছিলাম, তো মানে ভীষণ ভালো স্পিচ দেয়, এমনি ভীষণ ভালো মনের মানুষ, পিওর বাঙালি, বাংলা কথা ছাড়া বলেন না ভারতবর্ষে, মানে কলকাতায় এলে। তো এই যে নতুন একটা জিনিস, আমরা জেনারেলি কি জানি, হয়তো আপনারাও জানেন, যখন গাঁটে ব্যথা হয়, বাত হয়, ইউরিক অ্যাসিড বেশি থাকে, তখন আমরা টমেটো খেতে বারণ করি। এরা অনেক ক্ষেত্রেই অনেক ডায়েটিশিয়ান, অনেক ডক্টর এরা বলে। এবার সমস্যাটা হলো, আমরা ডায়েটিশিয়ানের কাছে কম, ডাক্তারের কাছে বেশি যাই। তার কারণ আমরা ভাবি ডাক্তার ভগবান, ডাক্তার সব জানে। বাট এটা ভাবা উচিত, আমাদের জানা উচিত যে আমি যতটা আমার এই মেডিকেল লাইনে, আমার এই প্যারামেডিক্যাল লাইনে আমি যতদিন ধরে ফুড সায়েন্স শুধু পড়েছি, ডাক্তাররা সেটা পড়েনি। ডাক্তারদের এমবিবিএস এ একটা ছোট পেপার থাকে পিডিয়াট্রিক্সে, নিউট্রিশন বলে, তারা শুধু ওইটুকুনি পড়েছে। তো তারা যতটা ওষুধের ব্যাপারে জানে আমি যেমন জানি না, আমি যতটা খাবারের ব্যাপারে জানি তারা জানে না। এটা সম্ভব নয় তাদের পক্ষে জানা, কিন্তু আমরা তাও ডাক্তারদের কিন্তু সবকিছু ভগবান বলে মনে করি। তো সেই জায়গা থেকে কিছু ডাক্তার সেটা ফায়দা তোলেন, যে হ্যাঁ উনি নিজেই ডায়েটের ব্যাপারে কথা বলতে থাকেন। আবার কিছু ডাক্তার ডেফিনেটলি ভীষণ মানে ভালো কি বলবো প্রাউডফুলি ডায়েটিশিয়ানের কাছে পেশেন্টকে রেফার করেন। তো এই জায়গাতে আপনাদেরকেও ডিল করতে হবে এরকম বিভিন্ন ধরনের ফ্রেটার্নিটি থেকে। সব থেকে বড় কথা আপনাদের এটা করতে হবে, মানুষ যাতে কোনো মেডিসিন উইদাউট মেডিসিন থাকতে পারে, কোনো মেডিসিনের ব্যবহার তার শরীরে যেন দরকার না হয়। তখন কখন সেটা সম্ভব, যদি তার হেলদি লাইফস্টাইল সে একটা লিড করে, যদি সে তার খাবার দাবার সঠিকভাবে করতে পারে। আর সেটা কিন্তু আপনি শুধুমাত্র করতে পারেন, হেল্প করতে পারেন সেটা। তো এই যে টমেটো আমাদের এটার জন্য দায়ী, কিন্তু ধরুন এই এত বড় একটা রিসার্চ করেছে যে টমেটোর লাইকোপিন আমাদের ক্যান্সার প্রিভেনশনের জন্য কাজে লাগে। তো তার মানে আমার যদি ইউরিক অ্যাসিড বেশি হয়, আমার যদি গেটে বাত হয়, তাহলে তো আমাকে এসে আপনি বলবেন যে টমেটো খাবেন না। কিন্তু এদিকে আমি জানি যে টমেটো কিন্তু আমার ক্যান্সার প্রিভেনশনে ভীষণভাবে কাজ করে। এবং তাছাড়া টমেটোর আরো অনেক রকম গুণ আছে, কিন্তু এটা তো একটা ভাইটাল জিনিস, রাইট? তো তাতে আপনি কি করতে পারেন ডায়েটে, বিইং আ ডায়েটিশিয়ান আপনি এই নলেজটা নিয়ে কি করবেন? আপনাকে এটা করতে হবে যে আপনাকে জানতে হবে যে হ্যাঁ ঠিক আছে, টমেটোর বীজগুলো তাহলে আমাদের সমস্যা দেয়, কারণ তাতে পিউরিন পিরিমিডিনের কিছু ব্যাপার থাকে, যেটা কিনা আমরা ইউরিক অ্যাসিড অথবা গেটে বাত এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে বলি। তো ফাইন, কোনো মানুষ যদি টমেটো খেতেই চায়, তাহলে টমেটোর তো পুরোটাই বীজ নয়, বীজগুলোকে ভেতরের অংশটাকে আমরা বাদ দিই, বাকি যে টমেটোর পোর্শনটা রয়েছে সেটা আমি তাকে প্রোভাইড করতে পারি একজন নিউট্রিশনিস্ট হিসাবে।
তো এটাই হলো আপনার নতুন মডিফিকেশন এই একটা রিসার্চ পেপার পড়ার পর, যে আপনি কিন্তু ইউরিক অ্যাসিডের পেশেন্টকে বা পেটের পেশেন্টকে টমেটো পুরোপুরি খেতে বারণ করবেন না, আপনি বলবেন এইভাবে মডিফাই করে টমেটো ডেফিনেটলি আপনি খেতে পারেন। তার কারণ আপনাকে একটা জিনিস কমাতে গেলে অন্য জিনিস বাড়াতে হবে, অন্য কোনো রোগ আসতে পারে সেটাও তো আপনাকে দেখতে হবে, রাইট? সেইটাও প্রিভেন্ট আপনাকে করতে হবে। তো এইরকমই প্রতিদিন কিন্তু নিজেকে আপডেটেড রাখাটা ভীষণভাবে দরকার। অ্যান্ড এটুকুনি আমার লাস্ট যারা স্টুডেন্টস আছে, লাস্ট যত ব্যাচে, তারা প্রথম দিকে আপনাদের মতনই প্রথমে হয়তো ভাববেন যে পড়াশোনা ইত্যাদি, কিন্তু ট্রাস্ট মি ব্যাপারটাতে এরকম মানে বুঝতে পারবেন আস্তে আস্তে যে এই নলেজগুলো আপনার নিজের জীবনের জন্য খুব হেল্পফুল। আপনি নিজের শরীরকে ভালো রাখতে পারছেন, নিজেকে সুন্দর রাখতে পারছেন। কে না নিজেকে সুন্দর রাখতে পারে, কে না নিজের মা বাবা হাজবেন্ড ওয়াইফকে সুন্দর না রাখতে চায়, রাইট? যখন দেখবো যে এইরকম কাছের মানুষ, নিয়ার আর ডিয়ার ওয়ান্সদেরকে আমরা ভালো রাখতে পারছি আমাদের এই নলেজগুলো দিয়ে, তখন ডেফিনেটলি নিজে থেকেই আপনাদের এই ইন্টারেস্টটা গ্রো করবে সাবজেক্টের উপর। ওকে, তো এই ফান্ডামেন্টাল অফ নিউট্রিশন যখনই বলি, এই যে বললাম নিউট্রিশন ব্যাপারটা, নিউট্রিশন ইজ আ সায়েন্স, যেটার মধ্যে আমরা সমস্ত খাবার দাবার, ফুড, এই সমস্ত কিছু নিয়ে কথা বলি। মানে যত ফুড সায়েন্স রিলেটেড কথা, যত খাবার দাবার রিলেটেড কথা, সবটা মিলিয়ে যে সায়েন্সটা, দ্যাট ইজ কল্ড নিউট্রিশন সায়েন্স। তো এই যে নিউট্রিশন সায়েন্সের বেস কি, এই যে সারাক্ষণ বলছি নিউট্রিশন নিউট্রিশন, তো কি এই নিউট্রিশন জিনিসটা? আমরা যে কোনো খাবার যে খাই, বিভিন্ন খাবার থেকে বিভিন্ন সাবস্টেন্স পাই, বিভিন্ন রকম যে সাবস্টেন্স পাই, সেই সাবস্টেন্স গুলোকে আমরা একসঙ্গে বলি, সেই সাবস্টেন্স গুলোকে নিউট্রিশন। আর সেই সাবস্টেন্স গুলোকে আলাদা আলাদা করে আমরা বলি নিউট্রিয়েন্টস, পৌষ্টিক উপাদান। নিউট্রিশন হলো পুষ্টি, এবং এই পৌষ্টিক উপাদানগুলো থেকে, মানে এই নিউট্রিয়েন্টস গুলো থেকে কিন্তু আমরা পাই নিউট্রিশন, দ্যাট ইজ কল্ড নিউট্রিয়েন্টস, ইংলিশ হলো নিউট্রিয়েন্টস। তো এই নিউট্রিয়েন্টস গুলো কারা কারা? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, ফাইবার। প্রথমে আগে আজকে 3-4 বছর আগে পর্যন্ত 6টা নিউট্রিয়েন্টস ছিল না, ছিল 5টা নিউট্রিয়েন্টস, 6টা নিউট্রিয়েন্টস ছিল না। নিউট্রিয়েন্টস টোটাল আমাদের আছে কার্বোহাইড্রেট, যেটাকে আমরা ছোট কথায় এত বড় না লিখে CH লিখে থাকি, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস অনেক আছে, মিনারেলস এন্ড ফাইবার। আগে আজ থেকে 3-4 বছর আগে ওই ফাইবারটাকে আমরা নিউট্রিয়েন্টস এর মধ্যে ধরতাম না, ফাইবারটাকেও আমরা নিউট্রিয়েন্টস এর মধ্যে কিন্তু ধরতাম না। ছিল শুধু কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এন্ড ভিটামিন, মিনারেল, এরা ছিল আমাদের নিউট্রিয়েন্টস। এখন ফাইবারকেও এই কি বলে নিউট্রিয়েন্টস এর মধ্যে ধরা হয়, তার কারণ ফাইবারের প্রচুর প্রচুর এফেক্টস, অনেক ভালো ভালো ফ্রুটফুল রেজাল্ট আমাদের শরীরে। তো দেখা গেছে ফাইবার বিনা এই নিউট্রিয়েন্টস হওয়া অসম্ভব, ফাইবার বিনা এই নিউট্রিয়েন্টস হওয়া অসম্ভব। তো আমরা জেনারেলি 25 থেকে 30 গ্রাম ফাইবার পার ডে আমাদের শরীরের জন্য প্রত্যেক দিন কিন্তু লাগে, 25 থেকে 30 গ্রাম ফাইবার পার ডে। তো আমরা এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল এন্ড ফাইবারের কথা বলি, এরা আলটিমেটলি গিয়ে করেটা কি আমাদের শরীরে? খাবার তো আমরা খেয়ে নিই, তারপর আমাদের খিদে পায়, আমাদের বাঁচতে গেলে, খিদে মেটাতে গেলে আমাদের খাবার খেতে হবে। সেটা আমি একটা কোকাকোলা খেয়েও আমার খিদে মিটতে পারে। কেন আমি বলি, আমার ডায়েটিশিয়ান কেন বলে যে আমি কোকাকোলা না খেয়ে ডাবের রস খান, মানে ডাবের জল খান, কেন? তো এগুলোর বেসিক কারণগুলো হলো এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, ফাইবার, এদের প্রত্যেকে আলাদা আলাদা কিছু বা ফাংশন আছে আমাদের শরীরে, আলাদা আলাদা, প্রত্যেকের আলাদা আলাদা ফাংশন। তো এই জিনিসগুলো আমরা আগে একটা কথা জানা উচিত, যেটা হলো এই যে এত খাবার দাবার খাই, ধরুন আমি একটা শসা খেলাম, ধরুন আমি একটুখানি একটা আপেল খেলাম, ধরুন আমি একটা কিছুটা ভাত খেলাম, একটা রুটি খেলাম, এই যে আলাদা আলাদা জিনিস, আলাদা আলাদা জিনিসগুলোর মধ্যে, আলাদা আলাদা ফুড স্টাফ গুলোর মধ্যে কিন্তু এই প্রত্যেকটা নিউট্রিয়েন্টস অল্প বিস্তর কিন্তু আছে। আমি যদি রুটি বা ভাতের কথা বলি, তাতেও কিন্তু প্রত্যেকটা নিউট্রিয়েন্টস এর অল্প বিস্তর আছে। যদি আমি রুটি বা ভাত খাই, তাহলে তাতে আমি কার্বোহাইড্রেটও পাবো, তাতে আমি সামান্য পরিমাণে প্রোটিনও পাবো, ফ্যাটও পাবো সামান্য পরিমাণে, ভিটামিন এবং মিনারেলও খুব অল্প পরিমাণে, এন্ড ডেফিনেটলি সামান্য পরিমাণে আমরা ফাইবারও পাবো। কিন্তু এই ভাত আর রুটির মধ্যে কার্বোহাইড্রেটটা আমি সবথেকে বেশি পরিমাণে পাবো,
সব থেকে বেশি পরিমাণে পাবো তখন। তাই জন্য আমরা কার্বোহাইড্রেটকে বলি, এই ভাত রুটিকে বলি কার্বোহাইড্রেট রিচ ফুড। যে জিনিসের মধ্যে, যে খাবারের মধ্যে যে নিউট্রিয়েন্টসটা বেশি পরিমাণে আছে তাকে আমরা সেই নিউট্রিয়েন্টস রিচ ফুড বলি। যেমন ধরুন আমি যদি বলি পেয়ারা, যদি বলি পেয়ারার মধ্যেও আমরা কিছুটা কার্বোহাইড্রেট পাই, প্রোটিন আমরা খুব মিনিমাম নেগলিজিবল অ্যামাউন্টে পাই, ফ্যাট আমরা পাই না, কিন্তু ভিটামিন এবং মিনারেল এই দুটো ভীষণ ভীষণ ভালো অ্যামাউন্টে পাই এবং ফাইবার খুব ভালো অ্যামাউন্টে পাই। তো তাই জন্য আমরা কিন্তু পেয়ারাকে বলি ভিটামিন অ্যান্ড মিনারেল রিচ অ্যান্ড অলসো ফাইবার রিচ। তো যে জিনিসটা বেশি অ্যামাউন্টে আছে সেই রিচ বলি, কিন্তু বাকি জিনিসগুলো অল্প বিস্তর আছে। তো তার মানে হলো আমাদের শরীরের জন্য কিন্তু কি দরকার, তাহলে আমি কার্বোহাইড্রেট বেশি খাবো নাকি ভিটামিন মিনারেল বেশি খাবো, কোনটা বেশি খাবো? প্রত্যেকটা নিউট্রিয়েন্টস এর কিন্তু আমাদের শরীরে কিছু না কিছু কাজ আছে। যেমন ধরুন আমি এই অফিসে চাকরি করি, এই অফিসে চাকরি করার সূত্রে আমার একটা বেসিক ডিউটি আছে যেটার জন্য স্পেশালি আমাকে নেওয়া হয়েছে, কি ফ্যাকাল্টি, বিং আ ফ্যাকাল্টি মানে আপনাদের ক্লাস কন্ডাক্ট করা। তো আপনাদের ক্লাস আমি কন্ডাক্ট করি, সেটা আমার মেজর ফাংশন, সেইটা করার জন্যই অ্যাকচুয়ালি আমাকে এখানে করা হয়েছে, রিক্রুট করা হয়েছে। কিন্তু সেটা বাদে কি আমার আর কোনো কাজ নেই? সেটা বাদে আমার প্রচুর কাজ আছে, আপনাদের এক্সাম কন্ডাক্ট করা, আপনাদের টেস্ট পেপার দেখা, আরো আরো অনেক কাজ আছে, আপনাদের লিস্ট আউট করা স্টুডেন্টসের, আপনাদের সিলেবাসের ব্যাপারে ভাবা, ইউনিভার্সিটির সাথে কথা বলা, ইউনিভার্সিটির মেল কন্ডাক্ট করা, এই সমস্ত কিছু কিন্তু আমার কাজের মধ্যেই পড়ে। কিন্তু আমার মেজর কাজ হলো আপনাদের ক্লাস কন্ডাক্ট করা। দ্যাট ইজ মাই মেইন ফাংশন, রাইট? সেরকমই এদের সবারই প্রচুর প্রচুর কাজকর্ম আছে, অল্প বিস্তর সবাই সব কাজ করে, কিন্তু সবার একটা করে মেইন ফাংশন আছে। যেমন কার্বোহাইড্রেটের মেইন ফাংশন কি? এনার্জি দেওয়া। আমাদের শরীরে, এই যে আমি তো কথা বলছি, হাত পা নাড়াচ্ছি, সকালবেলা বাসে করে অফিসে এসেছি, আবার বাড়ি ফিরবো বাসে করে, সারাদিন এদিক ওদিক কাজকর্ম, ল্যাপটপে ডেস্কটপে কিছু কাজকর্ম করেছি, এই 18 তারিখে প্রোগ্রাম আছে সেটার ব্যাপারে প্রচুর টেনশন যাচ্ছে, প্রচুর কাজকর্ম যাচ্ছে মানে আগামীকালের জন্য। তো এই যে এত কাজ, এই কাজগুলোর জন্য কি লাগছে? আলটিমেটলি লাগছে এনার্জি। এই কাজগুলোর জন্য লাগছে এনার্জি, সেটাকে প্রদান করে, সেটা আসল কাজ হলো কার্বোহাইড্রেট করে, সেই এনার্জিটা দেয় হলো কার্বোহাইড্রেট। নেক্সট প্রোটিন। প্রোটিনের কি কাজ? আমাদের এই যে প্রত্যেকটা সেল, আমি যে হাতটা নাড়াচ্ছি, কথা বলছি, যে প্রত্যেকটা সেল আমার কাজ করছে, এই সেল গ্রোথ, এই সেলের দেখভাল করা, সেল তৈরি করা, এটা হলো আমার প্রোটিনের কাজ। এই যে আমার চুল ঝরছে, আমাদের প্রত্যেকের দিনে 2, 3, 4, 5, 10, 100টার মতন চুল পড়ে যায়, আবার নতুন চুলও গজায়। তো এই যে চুল পড়ে যাচ্ছে, চুল গজাচ্ছে, এই চুলগুলো কি আলটিমেটলি সেল, কোষ, রাইট? তো এই সেল যদি আমি প্রোটিন না খাই তাহলে আমার চুল আর গজাবে না, পড়তেই থাকবে পড়তেই থাকবে, আমি আরো বেশি বয়স্ক দেখতে লাগবে আমার বয়সের তুলনায়। তো সেল গ্রোথ, সেল ডেভেলপমেন্ট, সেলের টেক কেয়ার করা প্রোটিনের কাজ। নেক্সট কে ফ্যাট। তাহলে আমরা যদি বলি তাহলে ফ্যাট একদম খেতে হবে না, শরীরে ফ্যাট তো একদম বাজে, আমরা তো সবাই জানি ফ্যাট খুবই বাজে, সেটাই তো চলে আসছে। তো ফ্যাটের তাহলে কি কাজ? শুধু শুধু তাকে নিউট্রিয়েন্টস এর মধ্যে রেখেছি কেন? নিউট্রিয়েন্টস এর মধ্যে রাখা হয়েছে মানে তার ডেফিনেট ওয়েতে কাজ আছে, তার ডেফিনেট ওয়েতে কিছু না কিছু কাজ আছে, না হলে সে নিউট্রিয়েন্টস এর মধ্যে রাখতো না। আমরা কিন্তু এই যে খাবার দাবারের কথা বলি, আমরা সমস্ত খাবার দাবারের মধ্যে কিন্তু কোকা কোলা, পেপসি এই জিনিসগুলোকে ফেলি না, সুগার এগুলোকে ফেলি না, কেন? কারণ তাদের বেসিক কোনো কাজ নেই, তারা যেটুকুনি কাজ করে সেগুলো সবটাই খারাপ আমাদের শরীরের জন্য। তো তাই জন্য আমরা কিন্তু তাদেরকে জেনারেলি খাবার দাবারের মধ্যে ধরি না। ডায়েটিশিয়ানের কাছে গেলে কেউ কি বলে যে আপনি একটুখানি কোকা কোলা খাবেন, আপনি একটু সুগার বেশি করে নেবেন, মানে আপনি একটু চিনি খাবেন, কখনোই বলি না। আমরা কি বলি? আপনি 2টো রুটি খাবেন, আপনি অল্প ভাত খাবেন, আপনি একটু পেয়ারা খাবেন, আপনি একটু আনারস খাবেন, এই জিনিসগুলোর কথা বলি। তার কারণ এগুলোর মেজর কিছু না কিছু রোল আছে। তো সেরকমই ফ্যাটের কিছু না কিছু আমাদের শরীরে ডেফিনেট ওয়েতে রোল আছে। কি রোল? ফ্যাট হলো, এই যে আমি এখন এসি চালিয়ে এখানে দাঁড়িয়ে আছি, তো এসির মধ্যে আস্তে আস্তে, এখন শীতকাল, আস্তে আস্তে আমার শরীরে আমি একদম মিনিমাম অ্যামাউন্টে একটা এসি চালিয়েছি, কিন্তু এই যে অ্যাটমসফিয়ারিক ওয়েদার সেটা কি ঠান্ডা, হতে পারে আমার শরীরের ভেতরটা গরম, তো এটার সঙ্গে আমার শরীরকে অ্যাডজাস্ট করতে হবে। আমার শরীরকে কে অ্যাডজাস্ট করায়? না প্রোটিন করায়, না কার্বোহাইড্রেট করায় হলো ফ্যাট। আমার শরীরের এই যে স্কিনটা আছে, স্কিনের নিচে একটা লেয়ার আছে, এই ঠিক স্কিনের উপরে ডার্মিস, এপিডার্মিস, এই লেয়ারগুলোর নিচে একটা লেয়ার আছে, দ্যাট ইজ কল্ড অ্যাডিপোস লেয়ার অথবা ফ্যাট লেয়ার।
ফ্যাট লেয়ার। তো এই ফ্যাট লেয়ারটা তো ভেরি ভেরি ভাইটাল। আমার শরীরে যদি ফ্যাট লেয়ারটা না থাকে তাহলে কিন্তু আমি টেম্পারেচারের সঙ্গে আমার শরীর অ্যাডজাস্ট করতে পারবে না। আমি যদি এখন সুইজারল্যান্ডে যাই, তাহলে আমি কি মরে যাব? না, আমি তো মরবো না। কেন? এত ঠান্ডার মধ্যে আমি হঠাৎ করে এই গরম থেকে গেছি, মরবো না কেন? তার কারণ হলো আমার বডিতে ফ্যাট আছে। তার আমার এই ফ্যাট আমার এই বাইরের অ্যাটমসফিয়ারিক ওয়েদারের সঙ্গে আমার বডিকে অ্যাডজাস্ট করিয়ে নেবে, আমার টেম্পারেচার, বডি টেম্পারেচারকে ব্যালেন্স করিয়ে নেবে। এখন যদি আমি মরুভূমিতে যাই, আমি যদি এখন মরুভূমিতে যাই, আমি কি মরে যাব? না, আমি সেটাতেও মরবো না। তার কারণ কি? ভীষণ ওখানে গরম, কিন্তু তাও আমার বডি কিন্তু টেম্পারেচার মেনটেন করে নেবে। তো ফ্যাটের এটা কাজ। নেক্সট কি কাজ? কারা আছে? আছে ভিটামিনস এন্ড মিনারেলস। ভিটামিনস এন্ড মিনারেলস হলো খুব ভালো বন্ধু, ওরা কেউ আলাদা আলাদা করে কাজ করে না। ভিটামিনস এবং মিনারেলস সবসময় একসঙ্গে কাজ করে। তো ভিটামিনস এন্ড মিনারেলস এর কি কাজ? ভিটামিনস এন্ড মিনারেলস এর হলো রোগ প্রতিরোধক ক্ষমতা, মানে ইমিউনিটি। আমাদের শরীরের ইমিউনিটি বাড়ায় হলো ভিটামিনস এবং মিনারেলস। এবার আপনি বলতেই পারেন যে রোজ তো তাদের কোনো কাজ নেই, তাহলে আমি রোজ কেন ভিটামিনস এন্ড মিনারেলস খাবো? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিনটে আমি বুঝলাম প্রত্যেকদিন কাজ আছে। প্রতি মোমেন্টে আমার শরীর অ্যাটমসফিয়ারের সঙ্গে অ্যাডজাস্ট করছে, সেটা খুব গরম হোক, হালকা গরম হোক, খুব ঠান্ডা হোক, যাই হোক। বা আমি, আচ্ছা সবাই প্লিজ একটু ভিডিওটা অফ করে দিন, প্লিজ অফ করে দিন। রাজ, এখানে নাম যেটা দেখা যাচ্ছে রাজ, আপনি ভিডিও অফ করে দিন প্লিজ। তো এরকম প্রত্যেকে কিন্তু কিছু না কিছু কাজ আছে, কারণ এটা রোজকার জন্য লাগে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট তিনজনেরই ভীষণ রোজকারের জন্য, প্রতি মোমেন্টের জন্য লাগে। তো আমাদের খাবার দাবারে এই তিনটে থাকা দরকার। তাহলে ভিটামিনস আর মিনারেলস কি করবে? সারাক্ষণ ধরে আমাদের কোনো জ্বর জ্বালা বা ব্যাকটেরিয়া এগুলো আমাদের অ্যাটাক করছে। আপনি ভাবুন, এই যে আমি এখন দাঁড়িয়ে আছি, নিঃশ্বাস নিচ্ছি, এই নিঃশ্বাস নেওয়ার সঙ্গে কি আমি সবকিছু একদম ফিল্ট্রেট ওয়েতে নিচ্ছি? সমস্ত কিছু ভীষণ ফিল্ট্রেট ওয়েতেই আমার নাক দিয়ে শরীরের ভেতর যাচ্ছে? না, সেটা তো সম্ভব নয়। যদি আমার কাছে একটা মাইক্রোস্কোপ থাকতো, এখনই আমি যদি এই হাওয়াতে দেখতাম, এই যে অ্যাটমসফিয়ারে দেখতাম প্রচুর জীবাণু চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এবং নিঃশ্বাসের মধ্যে দিয়ে আমার শরীরে তারা ঢুকছে। অথবা আমি যে খাবার খাই, আমি হাত ধুই, ডেফিনেটলি আমরা সবাই হাত ধুই। তো হাত ধোয়ার পর, সাবান ইউজ করার পরেও কি আমার হাত পুরোটাই পরিষ্কার হয়ে যাচ্ছে? সেটা তো কখনোই সম্ভব নয়। এবং আমি সেই হাত দিয়ে খাচ্ছি, এবং সেই হাত দিয়ে খাওয়াতে যত জার্মস, ধুলো বালি, যে বাসে করে যাওয়া আসা ধুলো বালি, এই সমস্ত কিছু আমার শরীরে ঢুকছে। তো ভিটামিনস এন্ড মিনারেলস এর প্রতি মোমেন্টে কাজ আছে, প্রতি মোমেন্টে। কারণ প্রতি মোমেন্টে তাকে আমার শরীরকে রক্ষা করতে হচ্ছে যে কোনো ধুলো বালি, জার্মস সবকিছু থেকে, মানে যে কোনো ফরেন পার্টিকেল থেকে। তো তাই জন্য আমাদের খাবার দাবারে কিন্তু ভিটামিন অ্যান্ড মিনারেল প্রতি মোমেন্টে থাকা দরকার। তাহলে আপনি বলবেন যে আমি যদি যথেষ্ট পরিমাণে ভিটামিন অ্যান্ড মিনারেল খাওয়ার পরেও কেন আমার কি বলে শরীর খারাপ হয়? হ্যাঁ, ডেফিনেটলি এটাও তো একদম সত্যি কথা, সেটা একটা ভ্যালিড প্রশ্ন যে আমার এত আমি সব ভিটামিন অ্যান্ড মিনারেল সবই খাচ্ছি খাবার দাবারের মধ্যে দিয়ে যেগুলোতে আছে, কিন্তু তাও কেন আমার এত শরীর খারাপ হচ্ছে? কেন আমার মাঝে মাঝে জ্বর জ্বালা, সর্দি কাশি, টাইফয়েড, ডেঙ্গু সব কিছু কেন হচ্ছে? হ্যাঁ, এখানে প্রশ্নটা হলো, ধরুন আমি একজন ফ্যাকাল্টি, আমি আপনার ক্লাস দিচ্ছি, সমীর স্যার আছে, সমীর স্যার আপনার ক্লাস নেয় এসে কিছু কিছু সময়। তো এই যে আমি যেটা করাই, আমার পার্ট কি? আমার পার্ট হলো পিওর ফুড অ্যান্ড নিউট্রিশন। আমার পুরো ব্যাকগ্রাউন্ড ফুড অ্যান্ড নিউট্রিশন, তার সঙ্গে কিছুটা মাইক্রোবায়োলজি। প্লিজ মিউট ইয়োরসেলফ এভরিওয়ান, সবাই একটু মিউট করে দিন। এটা ভীষণ সমস্যার এরকম হলে। সবাই প্লিজ একটু চেক করে মিউট করে দিন যে কার মাইক অন আছে। তো যাই হোক, থ্যাংক ইউ। তো এই যে ধুলো বালি এই সমস্ত কিছু আমার শরীরে আসছে, তো তাতে কি হচ্ছে, এই যে আমি ধরুন আমার পুরো যেখানে গেছিলাম এই সমস্যা হয়।
তো আমার যে ডোমেন, আমার ডোমেন হলো সম্পূর্ণভাবে নিউট্রিশন, ফুড, মাইক্রোবায়োলজি, এই পুরোটা হলো আমার ডোমেন। স্যার কি পড়ান? সমীর স্যার কি পড়ান? সমীর স্যার মেডিকেল লাইনের কিছু জিনিস পড়ান, মেডিকেল ওনার কিছু ডোমেন, এবং তার সঙ্গে ওনার ডোমেন হলো আয়ুর্বেদা। ওকে, তো এই যে আমাদের ডোমেন গুলো আলাদা, তার মানে কি স্যার আমারটা কিছুটা পড়তে পারবেন যখন পড়াবেন, কিন্তু আমি যেভাবে পড়াই, আমি যতটা জানি জিনিসের ব্যাপারে, আমার এটা এই সাবজেক্টে যেটা নলেজ আছে সেটা স্বাভাবিকভাবে স্যারের থাকার কথা না। ঠিক স্যারের যে জিনিসগুলো জানেন, স্যারের পুরো ডোমেনে আমি কিছুই জানি না। সো আমি হয়তো দু একটা ক্লাস নিতে পারবো, বাট বেশি ক্লাস আমি নিতে পারবো না, বিকজ আমার এতটাই এই সাবজেক্টের প্রতি আমি এতটাই পারবো, স্যার আমার সাবজেক্টের প্রতি এতটাই পারবো। তো আমাদের প্রত্যেকের কিন্তু একটা ডিভিশন আছে, আমাদের প্রত্যেকের কিন্তু একটা ডেডলাইন আছে যে আমার ক্যাপাসিটি এতটা, স্যার ক্যাপাসিটি এতটা। সেই জায়গা থেকে আমাদের এই ভিটামিন অ্যান্ড মিনারেলের একটা ক্যাপাসিটি আছে যে আমি এতটা পর্যন্ত ইমিউনিটি কাউকে প্রোভাইড করতে পারবো, এর থেকে উপরে চলে গেলে আমি এটা প্রোভাইড করতে পারবো না। মানে এর থেকে উপরে প্রত্যেকের একটা ক্যাপাসিটি আছে, তার উপরে যদি কোনো অ্যাটাক হয়, তার উপরে যদি কোনো ফরেন পার্টিকেল অনেকজন মিলে অ্যাটাক করে, বা এমন কোনো ফরেন পার্টিকেল আছে যার সাথে আমি সঠিকভাবে ফাইট করতে পারবো না, ফাইট ব্যাক করে উঠতে পারবো না, তখন কিন্তু সেই ভিটামিন মিনারেল আপনি যতই খান না কেন আপনার ওই রোগ জ্বালাটা হবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু রোগ জ্বালাটা হবে বলে আমি কোনো জিনিস খাবো না সেটা কিন্তু নয়, কারণ যতক্ষণ আমি খাবো ততক্ষণ সে একটা প্রোটেকশন আমাকে কিন্তু দেবে। তো প্রতি মোমেন্টে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন অ্যান্ড মিনারেল, ফাইবার, মিনারেল, এই জিনিসগুলো আমাদের দরকার। ফাইবারেরও কেন দরকার? প্রতিদিন, এই যে আমি লিখে দিয়েছি অলরেডি, ফাইবারটা এতটাই ইম্পর্টেন্ট। 25 থেকে, হ্যাঁ শোনা যাচ্ছে? পরে 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 যা প্রশ্ন পরে আমি সুযোগ দেব। তো ফাইবারে কি হয়, 25 থেকে 30 গ্রাম পার ডে ফাইবার আমাদের লাগে, এবং সেটা একটা নিউ এডিশন। আমাদের NIN, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন কিন্তু নতুন এডিশন করেছে আমাদের ফাইবারটাকে। তার কি কারণ? ফাইবার বিশাল বিশাল বড় রোল প্লে করে আমাদের শরীরে। আমরা যখন ফাইবার করবো ডেফিনেটলি তার মেজর অ্যান্ড মাইনর রোলগুলোর ব্যাপারে জানবো, কিন্তু এই মোমেন্টে আমাদের যেটা খুব জানা দরকার, আমি যদি সঠিক অ্যামাউন্টে ফাইবার না খাই, প্রতিদিন যে আমার একটা টয়লেটের বেগ আসে, প্রতিদিন যে আমার পটি পায়, প্রতিদিন মানে আমি স্টুল পাস করি, তো সেইটা সঠিকভাবে হবে না। আর সঠিকভাবে সেটা না হয়ে দিনের পর দিন কনস্টিপেশন হতে হতে আমাদের এরিয়াতে, মানে আমাদের পুরো ভারতবর্ষ এবং স্পেশালি ওয়েস্টার্ন কিছু কিছু কান্ট্রি আছে, US এর মতো, যারা ভীষণভাবে ময়দার প্রোডাক্ট খায়, তাদের সমস্যাটা কি হয়, তাদের পাইলস এবং অ্যানিমিয়ার মতো সমস্যা দেখা যায়। তার কারণ অনেক দিন ধরে কনস্টিপেশন হতে হতে পাইল স্ট্রেচিং হয় প্রচন্ড, যখনই পটি করতে বসে তখনই স্ট্রেচিং হচ্ছে, স্ট্রেচিং যখনই হচ্ছে তখন হ্যামারয়েড, পাইলস, এরকম বিভিন্ন ধরনের রোগ এসে জুড়ে বসছে। এবং তার সঙ্গে সেই পাইলস থেকে, যারা জানেন পাইলসের ব্যাপারে, তারা জানেন যে এটা অনেকটা ব্লিডিং পর্যন্ত হয়। তাতে কি হচ্ছে, ব্লিডিং এর সাইড এফেক্ট কি, অ্যানিমিয়া হচ্ছে। তো অ্যানিমিয়া এক নম্বর, শরীরে রক্ত কমে যাচ্ছে, আর পাইলসে ভিনিয়ার পটির হ্যামারয়েড পাইলস থাকতে থাকতে আমাদের কিন্তু সেটা ক্যান্সারের দিকেও মানে যাওয়ার প্রবণতা অনেকটা বেশি তৈরি করে দিচ্ছে। তো এই যে পুরো একটা সার্কেল তৈরি হচ্ছে, পুরো একটা লিঙ্ক জেনারেট হচ্ছে, সেইটাকে স্টপ করার জন্য সঠিক অ্যামাউন্টে ফাইবার ডেইলি আমাদের খাওয়াটা ভীষণভাবে দরকার, এবং তাই জন্য ফাইবারকে আমাদের এই নিউট্রিয়েন্টস এর মধ্যে অ্যাড করা হয়েছে নতুন ভাবে। ওকে, তো এই প্রত্যেকটা নিউট্রিয়েন্টস কিন্তু আমাদের শরীরের জন্য প্রতিদিনের জন্য দরকার, ইভেন প্রতি মোমেন্টের জন্য দরকার। তাহলে ভাবুন আমরা কি করি, আমরা সারা দিনে জেনারেলি 3টে মেজর মিল নিই, রাইট? ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। তার মাঝখানে ছোট ছোট স্ন্যাক্স অনেক কিছুই নিই, কিন্তু 3টে মেজর মিল আমরা নিই, ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। তো এই ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার তাহলে আমাদের কি হওয়াটা দরকার, এই 3টেতেই সবসময় আমি যখনই খাবো, আমি যদি একটা ব্রেকফাস্ট করতে বসি, আদারওয়াইজ আমি একটা ডিনার করতে বসি বা লাঞ্চ করতে বসি, আমার এই প্লেটটা যাতে আমি খাচ্ছি, যে জিনিসগুলো খাচ্ছি, সেটা একটা ব্যালেন্সড ডায়েট হওয়া উচিত। তার কি মানে, ব্যালেন্সড ডায়েট মানে যেখানে এই সমস্ত 6টা নিউট্রিয়েন্টস সমানভাবে আছে,
ছটা নিউট্রিয়েন্টসের প্রত্যেকটা প্রেজেন্ট আছে এবং আমার রিকোয়ারমেন্ট মেনে এনাফ পরিমাণে সেটার মধ্যে আছে। দ্যাট ইজ কল্ড ব্যালেন্সড ডায়েট। তো আমার ব্রেকফাস্ট, আমার লাঞ্চ, আমার ডিনার, বিং আর নিউট্রিশনই যখন আমি জ্ঞানটা কাউকে দিতে যাব, আমি খুব ঠোঁট কাটা, বিশ্বাস করুন আমি ভীষণ ঠোঁট কাটা, এবং আমি খুব, বিকজ আমরা মেডিকেল ফ্রেটার্নিটিতে না একটু বেশি ঠোঁট কাটাই হয়, তার কারণ আমরা এত সমস্যা দেখি মানুষের এবং মানুষরা কথা শুনতে চায় না। আপনারা ফার্স্ট ক্লাস করছেন আমার, তো আস্তে আস্তে বুঝতে পারবেন এত সমস্যা বলবো, সারাদিন ধরে এত সমস্যা দেখতে পাই এবং মানুষরা প্রথমে কিছু শোনে না, পরে এসে এই সমস্যা বলে। তো সেইগুলোকে কাটানোর জন্য আমাদের প্রথম থেকে একটু স্ট্রিক্ট হতে হয় এবং আপনাদেরও হতে হবে, এবং সেটা আমাদের বেসিক ক্যারেক্টারের মধ্যে পড়ে যায়। আবার এমন তো নয় যে সব পেশেন্টের সঙ্গে আমরা স্ট্রিক্ট ব্যবহার করব, এটা আমাদের ক্যারেক্টারের মধ্যে ঢুকে যায়, আমরা সবার সঙ্গে একটু স্ট্রিক্টলি ব্যবহার করি, একটু মানে জোর দিয়ে কথা বলি যে এটা করতে হবে। সো আপনাদেরও হবে, ডোন্ট ওয়ারি, এবং সেটা কিন্তু মানুষের খারাপের জন্য নয়, মানুষের ভালোর জন্য। তো সেই জায়গা থেকে কি হয় যে আপনাকে একটু জোর দিয়ে বলতেই হবে যে আপনি আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ এন্ড ডিনারে সমস্তটা কিন্তু সঠিক অ্যামাউন্টে একটা ব্যালেন্স ডায়েটে থাকুন। শুধু এটা লোককে বলে দিলে হবে না, লোক এসে আপনারটা দেখবে যে আপনি কি খাচ্ছেন, আপনি আমাকে যে বলছে, তো আপনি কি সেই ব্যালেন্স ডায়েটটা করছেন? সেটাও খুব স্বাভাবিক। আমি যদি একটা ব্যালেন্স ডায়েট না করি, আমি যদি একজন ডায়েটিশিয়ান না হই এবং আমি আপনাকে ডায়েটিশিয়ানের জ্ঞান দিচ্ছি, সেটা তো সম্ভব নয়। ফার্স্টে আমাকে নিজেকে হতে হবে, আমার নিজের নলেজটা সেই জায়গায় রাখতে হবে, আমাকে নিজেকে আপডেটেড থাকতে হবে, দেন আমি আপনাকে বলতে পারবো, তবে আপনি শুনবেন, রাইট? তো সেই জায়গা থেকে আপনাকেও ব্যালেন্স ডায়েট থাকতে হবে। আবার যেমন একটা কথা বললাম, কার্ডিওলজিস্ট মানে তার যে কার্ডিয়াক অ্যারেস্ট হবে না কোনোদিন, তার কোনো মানে নেই। ডায়েটিশিয়ান মানে আপনার যে ফুড পয়জনিং হবে না, সেটারও কোনো মানে নেই, তবে আপনি সেটার সঙ্গে অনেক ভালো করে মোকাবেলা করতে পারবেন, এটা আপনার প্লাস পয়েন্ট। ওকে, তো সেই জায়গা থেকে জেনারেলি আমরা কিন্তু এই যে কেন ব্যালেন্স ডায়েটের কথা বলছি, আমরা ব্যালেন্স ডায়েট ফলো করি না, আমরা সবাই সব জানি যে আমাদের এই জিনিসগুলো খেতে হয়, কিন্তু আমি যখনই কাউকে ব্রেকফাস্টের কথা জিজ্ঞেস করি, তখনই কিন্তু আপনারা নিজেরাও, আপনাদেরকেও কোনোদিন হয়তো জিজ্ঞেস করবো, আপনারা নিজেরাও ভেবে দেখবেন যে তাই তো আমার খাবার, আমি এটা খেয়েছি, আমার এটা খেতে ভালো লাগে, বিকজ আমার বাড়িতে এটা হয়, কিন্তু এটার মধ্যে তো এই জিনিসটা নেই, তাহলে কি করে আমি ব্যালেন্স ডায়েট খেলাম? ধরুন আমি একটা পাতি ব্যালেন্স ডায়েটের যদি একটা উদাহরণ দিই, আমি এটা আমাদের বাঙালির ব্রেকফাস্ট ধরুন রুটি, আমরা টিফিন করি, রাইট? রুটি কি, রুটিতে আছে ভালো অ্যামাউন্টে কার্বোহাইড্রেট, সব জিনিসে অল্প একটু আছে কিন্তু রিচ ইন কার্বোহাইড্রেট। ওকে, তো আমি রুটি খেলাম, তাতে আমার কার্বোহাইড্রেট ফুলফিল, দেন আমি রুটির সঙ্গে একটা তরকারি, সয়াবিনের তরকারি নিলাম, সয়াবিনের তরকারি, সয়াবিন ইজ রিচ ইন প্রোটিন, গেল আমার কার্বোহাইড্রেট আর প্রোটিন ফুলফিল। নেক্সট কি, আমি ফ্যাট, তো সয়াবিনের যে তরকারি সেটা তৈরি করতে যে তেলটা, অল্প মিশ্র তেলটা লাগে, সেটাতে আমাদের ফ্যাটের কোটা কমপ্লিট হয়ে যায়। ওকে, কারণ ফ্যাট একটু অল্প অ্যামাউন্টেই লাগে, ভিজিবল ফ্যাট স্পেশালি অল্প অ্যামাউন্টেই লাগে, তো যে কোনো তরকারি তৈরি করতে যে সামান্য অয়েল আমরা ইউজ করি, সেটা কিন্তু ফ্যাটের কোটা কমপ্লিট করিয়ে দেয়। তো কার্বোহাইড্রেট, প্রোটিন এন্ড ফ্যাট কমপ্লিট হয়ে গেল শুধুমাত্র রুটি আর সয়াবিনের তরকারিতে। নেক্সট কারা পড়ে আছে ভিটামিনস এন্ড মিনারেলস, সেটার জন্য আমার কি করা উচিত, আমি অন্য একটা যে কোনো তরকারি অ্যাড করতে পারি, আদারওয়াইজ সয়াবিনের তরকারির মধ্যে অন্য কোনো সবজি মিশিয়ে দিতে পারি, সেটা করতে পারি। আদারওয়াইজ আমার যদি মনে হয় আমি কোনো সালাড বা কিছু শসা বা একটুখানি কি বলে স্প্রাউটস, এই জিনিসগুলো অ্যাড করে নিতে পারি, সেটা যার যা সম্ভব। তাতে কিন্তু এমন কিছু মানে আমার মনে হয় যে অনেক কিছু রান্না করতে পারবো না, ফাইন, রান্না করতে হবে না, স্প্রাউটস খেয়ে নিন, একটু সালাড খেয়ে নিন, কোনো অসুবিধা নেই। যদি বলেন রান্না করতে পারবো, তাহলে আপনি একটা তরকারি বানিয়ে নিতে পারেন যে কোনো সবজি দিয়ে, অথবা আপনি সয়াবিনটার মধ্যে মানে অন্য কোনো সবজির মধ্যে সয়াবিনটা অ্যাড করে দিতে পারেন, তাহলে আপনার একটা তরকারির মধ্যে সমস্ত কিছুই কিন্তু থেকে গেল, এন্ড দ্যাট ইজ কি হলো, সেটা কিন্তু ফাইবার, সেটা কিন্তু ব্যালেন্স ডায়েট। এবার আসে লাস্টে ফাইবার। তো আমি যখন কোনো শাক সবজি, সালাড, এই জিনিসগুলো খাবো বা স্প্রাউটস খাবো, এই জিনিসগুলোর মধ্যে কিন্তু অলরেডি ফাইবার আছে, তো ফাইবারের জন্য আলাদা করে কিছু খাওয়ার দরকার নেই। তো ফ্রুটস, ভেজিটেবলস এন্ড স্প্রাউটস, এই জিনিসগুলোর মধ্যে আমরা এনাফ অ্যামাউন্টে ভিটামিন, মিনারেল এন্ড ফাইবার তিনটেই কিন্তু পেতে পারি। তো দ্যাট ইজ অনলি আ ব্যালেন্স ডায়েট। কি, একটা সবজি, তার মধ্যে সয়াবিনও আছে, তার সঙ্গে রুটি, আর কিছু হয়তো সকালবেলা তৈরি করতে লাগবে না। কিন্তু আমরা জেনারেলি কি করি, আমরা আলু ভাজা রুটি খাই, আপনারাই বলুন করি কিনা? আমরা আলু ভাজা রুটি খাই, আমরা আলুর দম লুচি খাই, বা আলুর দম, এই যে নতুন আলুর সময় আছে, আলুর দম আর রুটি, there is no protein at all,
আলুর দমের মধ্যে কোনো প্রোটিন নেই, রুটির মধ্যে মিনিমাম অ্যামাউন্টে প্রোটিন আছে, আলাদা করে কোনো প্রোটিন আমি তার থেকে পাচ্ছি না। এই এই ছোট্ট জিনিসটা, আমি যদি নন বেঙ্গলিদের সাথে কথা বলি, নন বেঙ্গলিরা সকালবেলা ঘুম থেকে উঠে তাদের ব্রেকফাস্ট করে হলো চা আর টোস্ট দিয়ে, দেয়ার ইজ নো প্রোটিন অ্যাট অল, ভিটামিন মিনারেলের কথা তো বাদই দিন। তো এই যে ছোট ছোট মডিফিকেশন গুলো, আমি একটা তরকারি করছি, সেই তরকারির মধ্যে কয়েকটা সয়াবিন বা কয়েকটা পনির দিয়ে দিলাম, সেটাই তো এনাফ হয়ে গেল, আমার প্রোটিনের কোটা কমপ্লিট করে দিল। আদারওয়াইজ আমার যদি মনে হয় আমি একটা এগ বয়েল খেয়ে নিলাম, বয়েলড এগ খেয়ে নিলাম, জাস্ট একটা ডিম সিদ্ধ করে খেয়ে নিলাম, অথবা আমি একটুখানি দই খেয়ে নিলাম, অথবা এক গ্লাস ছাতুর জল খেয়ে নিলাম, দ্যাটস এনাফ। তো আমি যে খাবারটা খাচ্ছি সেটাকে আমাকে শুধু ভেবে নিতে হবে খাবারটার মধ্যে আমি কোথায় প্রোটিন, কোথায় কার্বোহাইড্রেট, ফ্যাট সবটা রাখছি কিনা। এবং সেটা তখনই জানতে পারবে যখন আপনি এটা জানবেন যে কোন খাবারের মধ্যে কি জিনিস আছে। সেটা খুব মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা কিনা আপনার এই কোর্স থেকে আরামসে জেনে যাবেন। কিন্তু সেটা আপনার খাবারে ইনক্লুড করা দরকার। আমাদের ভারতীয়দের আমাদের ইন্ডিয়াকে বলা হয় ক্যাপিটাল অফ ডায়াবেটিস। আমি কিন্তু মনে হয় বলেছি ক্যাপিটাল অফ ডায়াবেটিস। কেন বলা হয় বলুন তো? তার কারণ হলো ডায়াবেটিস ভর্তি, দিনের পর দিন ডায়াবেটিস পেশেন্ট বাড়ছে, তো বাড়ছেই, কমছে না। কমছে কথা, ওষুধ খেয়ে সেটাকে স্টেবল করে রাখা হচ্ছে, থামিয়ে রাখা হচ্ছে, ওষুধ খেয়ে, নিজে থেকে নয়, লাইফস্টাইল মডিফিকেশন করে নয়। বাট ডায়াবেটিস এমন একটা জিনিস যেটা কিন্তু লাইফস্টাইল মডিফিকেশনে কমে যায়। লাইফস্টাইল মডিফিকেশন আমি স্টেবল করে দিতে পারি, তাহলে কেন আমি ওষুধ খাবো? ওষুধের পেছনে কেন খরচা করবো? এক নম্বর কথা, ওষুধের সাইড এফেক্ট আছে, সেটা আমি কেন যাব? অনেক দিন ধরে ডায়াবেটিসের ওষুধ খেতে খেতে কিডনির উপর একটা খারাপ এফেক্ট পড়ে, সেইটা কেন আমি নেব? আলাদা করে ওষুধ খাওয়ার জন্য টাইমিং আমাকে রাখতে হবে, কেন আমি এই জিনিসগুলো করবো? যদি আমি লাইফস্টাইল মডিফিকেশন করে ফেলতে পারি, তাহলে শুধু ডায়াবেটিস কমে না, অন্যান্য আরো সমস্যাগুলো কমে যায়। তো এই জিনিসটাই অ্যাওয়ারনেসটা আপনাদের ফার্স্টে নিজেদেরকে করতে হবে, নিজের ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেটিভদের মধ্যে ছড়ান, দেন আপনার পেশেন্টের মধ্যে দিন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি প্রত্যেকটা ডায়েট আমাদের ব্যালেন্সড ডায়েট হতে হবে। শুধুমাত্র আমরা ঢেঁড়সের সবজি বা ঢেঁড়স ভাজা এবং রুটি খেয়ে নিলাম, সেটা করলে হবে না। আপনি ঢেঁড়স ভাজা খান, আপনি রুটি খান, আমার তাতে কোনো আপত্তি নেই, তার সঙ্গে আপনি এক গ্লাস ছাতুর জল খেয়ে নিন। তো আপনার যে কোটাটা কমপ্লিট হচ্ছিল না, যেটা আপনার কি বলে ব্যালেন্স ডায়েট হচ্ছিল না, সেটা এখানে গিয়ে কমপ্লিট হয়ে যাবে। আর ব্যালেন্স ডায়েট খাওয়ার সুবিধা কি? কেন ব্যালেন্স ডায়েট করে আমি চিৎকার করছি? তার কারণ হলো এই যে প্রত্যেকটা কাজ কিন্তু আমাদের শরীরে সারাক্ষণ দরকার হয়। যদি আপনি প্রোটিনটা না দেন, তাহলে এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে কি করি, আমরা সারা রাত স্টারভেশনে থাকি, সারা রাত কিছু খাই না, সকালবেলা উঠে আমাদের ব্রেন এবং আমাদের বডি মানে ফিজিক্যালি আর মেন্টালি আমরা কিন্তু কাজ করতে শুরু করে ফেলি। দুটো, আমাদের ব্রেন এবং বডি দুটোই কিন্তু কাজ করতে শুরু করে দেয়। তো এই যে দুটোই কাজ করতে শুরু করছে, আরে সে কোথা থেকে তাকতটা পাবে? তাকে শুধু আপনি কার্বোহাইড্রেট দিচ্ছেন, এনার্জি, কিন্তু সেলগুলোকেও তো কাজ করতে হবে। একদম ভেতর থেকে সেলকে কাজ করানোর জন্য প্রোটিন ইজ ইম্পর্টেন্ট, প্রোটিন ম্যান্ডেটরি। তো প্রোটিনটা ইউ হ্যাভ টু গিভ, আপনাকে দিতে হবে। তো তাই আমাদের ইন্ডিয়াতে যে বললাম ডায়াবেটিক পেশেন্ট দিনকে দিন বেড়ে যাচ্ছে, তার কারণ আমাদের খাবার দাবারে, আমাদের মেনু প্ল্যানিং এ আমরা প্রোটিন রাখি না, আমরা ভীষণ কম প্রোটিন খাই। আর প্রোটিন যত কম আমরা খাই, তত কি হয়, আমাদের ডায়াবেটিস দিনকে দিন বাড়ে। আমি ডেফিনেটলি সেটার ব্যাপারে পরে কথা বলবো, কেন প্রোটিন কম খেলে ডায়াবেটিস হওয়ার চান্সেস অনেক বেশি থাকে খাবার দাবার মডিফিকেশনে। কিন্তু এটা মাথায় রাখুন যে প্রোটিন আমরা কম খাই এবং সেটা আখেরে গিয়ে কিন্তু আমাদের ডায়াবেটিস বা অন্যান্য সমস্যা তৈরি করে, তার কারণ আমাদের সেলগুলোও কাজ করতে পারে না। তো প্রোটিন আমাকে এনাফ অ্যামাউন্টে দিতে হবে। হ্যাঁ, তবে আমি বারবার বলি অ্যানিম্যাল প্রোটিন কম খান বা অ্যানিম্যাল সোর্স থেকে প্রোটিন কম খান, তার কারণ হলো যে অ্যানিম্যাল সোর্স থেকে আমি প্রোটিনগুলো পাবো, সেই সমস্ত প্রোটিনগুলোর মধ্যে কিন্তু আমাদের কিছু না কিছু স্যাচুরেটেড ফ্যাট আছে, যেটা কিনা আমাদের আলটিমেটলি শরীরের জন্য খারাপ। তো বেটার আমার কাছে তো এমন প্রোটিনের সোর্সও আছে যেটার মধ্যে স্যাচুরেটেড ফ্যাট নেই, তারা যদি অলরেডি না থাকতো আমি ওটা খেতে বাধ্য হতাম, কিন্তু অলরেডি আমার কাছে অপশন যদি থাকে, তাহলে আমি কেন খাবো না? তো তাই অলওয়েজ ট্রাই টু হ্যাভ সাম প্রোটিন যেটা কিনা প্লান্ট সোর্স থেকে আসছে, অ্যানিমাল সোর্স থেকে নয়। কোনো রকম কি বলে স্যাচুরেটেড ফ্যাটও থাকে না, সেটা কোনো মানে শরীরের জন্য লং টার্মে কোনো রকম ক্ষতিকারক এফেক্টও দেয়। তো বেটার প্লান্ট সোর্সের আপনি প্রোটিন নিন কিছু না কিছু, প্রতিটা ডায়েটে, প্রতিটা মেনুতে, প্রত্যেকবার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, প্রত্যেকটা সময় কিছু না কিছু প্রোটিন নিন, প্রোটিন অ্যাড করুন
ডায়াবেটিস হওয়ার চান্সেসও কমবে। ইভেন যাদের ডায়াবেটিস অলরেডি হয়ে গেছে তাদের জন্য কিন্তু এটা ভীষণভাবে হেল্পফুল। ওকে, তো এটা কেন আমাদের নিউট্রিয়েন্টস এবং ফুড কোয়ালিটি মানে হল ব্যালেন্স ডায়েট এগুলোর ব্যাপারে, পুয়ার নিউট্রিশন, লাইফস্টাইল আর নিউট্রিশন। লাইফস্টাইল আর নিউট্রিশন আমি আগের দিনকেও বলেছিলাম যে সারাক্ষণ খাবো 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 খাবার 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 করলে হবে না। খাবার ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড আলটিমেটলি আমি বলি আর কেউ না বলি আপনি খাবেনই। আমি শুধু হেল্প করতে পারি কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ সেটার ব্যাপারে আপনাকে একটু কি বলবো এনলাইটেন করা, মানে আমি আপনাকে বলে দিতে পারি যে আপনার জন্য এটা হেলদি আনহেলদি যে কোনোটা আপনি খাবেন, কারণ খাওয়া আমাদের দরকার, খিদে আমাদের পায় সেটা মেটাতে আপনি খাবেনই। তো তাই জন্য খাবার নিয়ে কথাটা বলাই হবে, সেটা ম্যান্ডেটরি, বাট তার সঙ্গে ঘুম, সঠিক অ্যামাউন্টে ওয়াটার এবং সঠিক অ্যামাউন্টে এক্সারসাইজ, এই তিনটে ভেরি 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 নিডেড। আপনার পেশেন্টকে এই তিনটে খাবারের সাথে এই তিনটে বলাটা কিন্তু আপনার কর্তব্য, বিইং আ নিউট্রিশনিস্ট। তো ওয়াটারটা কেন বেশি ইম্পর্টেন্ট, তার কারণটা হলো আপনার সব খেয়েছে আপনি যা বলেছেন, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে তার শরীরে কোনো এফেক্টই হচ্ছে না। তার কি কারণ? আপনার পেশেন্ট যদি কোনো একটা খাবার খায় সে আলটিমেটলি আপনার শরীরে গিয়ে সেটা ব্রেকডাউন হবে এবং সেটা অ্যাবজর্ব হবে কোথায়? আপনার সেল লেভেলে, মানে আপনাদের কোষ সেগুলোকে অ্যাবজর্ব করে, মানে কোষ খেতে পাবে। আলটিমেটলি তো কোষকে খাওয়ানো দরকার, আপনার খাবার কখন দরকার? কোষে যখন খিদে পায় তখন আপনার সেলের যখন খিদে পায় সে টিস্যুকে বলে, টিস্যু তখন অর্গানকে বলে, অর্গান তখন আপনার ব্রেনকে জানায়, ব্রেন তখন ভাবে যে ভাই আমার এবার খেতে হবে, খিদে পাচ্ছে, তখন কিন্তু আপনি আলটিমেটলি খান। তার মানে আসল খিদেটা পেয়েছে আপনার কোষে, আপনার সেলে। তো তাই আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা কিছু আছে, সেই এনজাইমগুলো সেই খাবারগুলোকে বলে সেল জানে। আমি একটা পেয়ারা খেলাম, সেল তো পেয়ারাটা শুষতে পারবে না, সেল সেই পেয়ারা থেকে ভেঙে ভেঙে তাদের একদম সিম্পলিয়েস্ট ফর্মে যখন যায় তখন সেল সেটাকে অ্যাবজর্ব করতে পারে। কিন্তু সেই সিম্পলিয়েস্ট ফর্মে যেতে গেলে কার দরকার? এনজাইমের দরকার। কিন্তু আপনি খালি জল, কারণ আলটিমেটলি যে এনজাইম এবং হরমোন এরা লিকুইড ইন নেচার, তো আপনাকে সেটার জন্য জল দিতে হবে। আপনি খাবার দাবার সব দিয়ে বসেছেন, খালি জল অ্যামাউন্টে আপনি কোনো রকম ফ্লুইড আপনার শরীরে দেননি, তাতে কি হবে? এই যে খাবার দাবার গুলো গেল সে আলটিমেটলি স্টুল হয়ে পরের দিন সকালে বেরিয়ে যাবে। আপনার সেলের যে খাবারটা, সেল আর খাবারটা অ্যাবজর্ব করতে পারলো না, কারণ আপনার সঠিকভাবে এনজাইম রিলিজ করেনি, এনজাইম রিলিজ করেনি মানে এর ব্রেকডাউনও হয়নি এবং আপনার সেলও খেতে পায়নি। তো আপনি যে একটা পয়সা নষ্ট করেছেন খাবার কিনতে, খাবার তৈরি করতে, খাবার খেতে সময় নষ্ট করেছেন, সেই কোনোটাই কিন্তু ফ্রুটফুল রেজাল্ট দিল না। তো সেই জায়গা থেকে ওয়াটার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই জিনিসটা আপনার পেশেন্টকেও আপনাকে বোঝাতে হবে, ইট ইজ ভেরি ভেরি নিডেড। ওকে, শুধুমাত্র খাবার নয়, আমাদের লাইফস্টাইলের ব্যাপারেও এই মেনটেন করা, এই জিনিসগুলো লাইফস্টাইল সঠিকভাবে মেনটেন করার কথাগুলো কিন্তু বলতে হবে। ওকে, সো আজকের জন্য এখানে এই যে টপিকটা, মানে এই যে পিপিডি, এটা অনেক বড় একটা টপিক। এটার পরে আমরা আরো জানবো যে এই যে বিভিন্ন রকম নিউট্রিয়েন্টসগুলোকে আমরা দুটো ডিভিশনে ভাগ করি, ম্যাক্রো আর মাইক্রো, এই ডিভিশনগুলোর ব্যাপারে জানবো, কেন ওগুলোকে ভাগ করেছি সেগুলোর ব্যাপারেও জানবো। তো এটা একটা বড় টপিক। আর এই যে পিপিটিটার নাম আপনারা সবাই পেয়ে যাবেন, ফান্ডামেন্টাল অফ ফুড অ্যান্ড নিউট্রিশন, ফান্ডামেন্টালস অফ ফুড অ্যান্ড নিউট্রিশন। এটা ডাউনলোড করে নিন, সবাইকে এটা বলবো, হয়তো আজকালের মধ্যে আপনাদের জন্য খুলে যাবে, ওপেন হয়ে যাবে ওয়েবসাইটে বা আপনাদের প্রোফাইলে, তো সেটা ডাউনলোড করে নিন। এই ক্লাসটারও রেকর্ডেড ভিডিও মোস্ট প্রবলি পেয়ে যাওয়ারই কথা, যদি না ক্র্যাশ করে যায়, এরকম অনেক সময় টেকনিক্যাল এরারের জন্য ক্র্যাশ করে যায়, তো সেটা আলাদা ব্যাপার, বাট আমি আশা করবো পেয়ে যাবেন। বাট সর্বোপরি ক্লাস অ্যাটেন্ড করাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ অনেক সময় আমরা কোনো এরকম অনেকবার হয়েছে, আগের ব্যাচে হয়েছে যে অনেকে ক্লাস করেনি কিন্তু ক্লাসে কোনো পিপিটি নেই, কারণ সেগুলো একদম প্র্যাকটিক্যাল ক্লাস এবং তার সঙ্গে ইয়েটাও ক্র্যাশ করে গেছিল, কি বলে, ভিডিওটাও পাওয়া যায়নি, পুরো ক্র্যাশ করে গেছিল। তো সেই 2-3 দিনের ক্লাস ওনারা যারা অ্যাটেন্ড করেনি তারা সম্পূর্ণভাবে মিস আউট করে গেছে। তো এই জিনিসটা যাতে না হয়, তাই অ্যাটেন্ডেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তাছাড়া এক্সামে বসার জন্য 50% অ্যাটেন্ডেন্স ইজ নিডেড, 50% অ্যাটেন্ডেন্স ইজ নিডেড। ওকে, অ্যান্ড আজকের জন্য এতটাই। এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে ডেফিনেটলি বলুন। এবং নেক্সট যেটা আপনাদের, আজকে তো শুক্রবার, আপনাদের নেক্সট ক্লাস হলো সোমবার একটা কম্বাইন্ড ক্লাস হবে হিন্দি ল্যাঙ্গুয়েজে। আমি ক্লাসটা নেব 11:30
থেকে হবে, সোমবার 11:30 থেকে হবে। আশা করি আপনারা সবাই ওয়েবসাইটে সেটা পেয়ে গেছেন বা পেয়ে যাবেন। 11:30 থেকে এই সোমবার ক্লাস হবে, আমি ক্লাস নেব, বাট দ্য ল্যাঙ্গুয়েজ উইল বি হিন্দি। অ্যান্ড নেক্সট যে ক্লাসটা হবে শুক্রবারের ক্লাসটা মোস্ট প্রবলি আমি নেব না, শুক্রবারের ক্লাসটা সমীর স্যার নেবেন। অ্যান্ড কিছু সময় হিন্দি আর বেঙ্গলি ক্লাস করা হয়, যেগুলো স্পেশাল ক্লাস হয় সোমবার, এগুলো যখন স্পেশাল ক্লাস হয় তখন হিন্দি আর বেঙ্গলি ক্লাব করে দেওয়া হয়, কিন্তু জেনারেলি আপনাদের হিন্দি আর বেঙ্গলি আলাদা, মানে হিউম্যান নিউট্রিশনের জন্য আলাদাই ক্লাস। ডায়াবেটিসের জন্য ডিপেন্ডস, ডায়াবেটিসের সম্পূর্ণ যারা আছেন এখানে তাদের জন্য বলি, ডায়াবেটিসের জন্য ডিপেন্ডস, কিছু কিছু সময় একসঙ্গে হবে, কিছু কিছু সময় আলাদা হবে। তো এই হলো ব্যাপার। তবে হ্যাঁ, মানে আমি যেহেতু করাবো, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। হিন্দি ক্লাসে এমন নয় যে হিন্দি ক্লাস করাচ্ছে সে বাংলা কিছু জানে না, আমিই থাকবো। তো আমি আপনাদের বাংলাতেও বলে দেবো, যা অসুবিধা হবে। আর হিন্দি খুব পাতি হিন্দি, আমিও খুব ভালো হিন্দি বলতে পারি না যেগুলো চালিয়ে দেওয়ার মতো, বিকজ আমাদের তো হিন্দি অত বলতে লাগে না, সো ডোন্ট ওয়ারি সেসব দিক দিয়ে। অ্যান্ড আরও একটা ব্যাপার হলো, সবার আগে পিপিটিগুলো প্লিজ ডাউনলোড করে নেবেন, এটাই। আর আপাতত কিছু বলার নেই আপনাদেরকে। তো নেক্সট ক্লাসে দেখা হবে। কোনো কোয়েরি থাকলে ডেফিনেটলি গো ফর ইট। হ্যাঁ বলুন। এফেক্টেড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি। গুড, নাইস কোয়েশ্চেন, ভালো, খুব ভালো প্রশ্ন। সেটা যে কোনো নিউট্রিয়েন্টস যদি আমাদের, দেখুন আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট যেটা ফিক্স করা আছে আইসিএমআর বা এনআইএন থেকে, সেই রিকোয়ারমেন্ট জেনারেলি আমরা ফুলফিল করতে পারি না। আমাদের মোটামুটি 1500-1600 কিলো ক্যালোরি পার ডে এক একজনের জন্য ফিক্স করা থাকে রিকোয়ারমেন্ট, কিন্তু আমরা সেগুলো করতে পারি না। কিন্তু মাঝখান থেকে কি হয়, আমরা বেশি ফ্যাট খেয়ে ফেলি, আমরা বেশি কার্বোহাইড্রেট খেয়ে ফেলি, কোনো ভিটামিন বেশি খেয়ে ফেললাম, তো এগুলো ডেইলি এফেক্ট করে না। মানে আজকে একটু কার্বোহাইড্রেট বেশি খেয়ে ফেললাম, তো সেটা অতটা এফেক্ট করবে না, আর সেটার অ্যামাউন্ট তো বোঝা সম্ভব নয়। মানে বিদেশে যেমন লেখা থাকে প্রত্যেকটা, আপনি যদি একটা প্যানকেক কেনেন সেটার মধ্যে কত কিলো ক্যালোরি, কত ফাইবার, কত কার্বোহাইড্রেট সব আছে, সবটা লেখা থাকে। আমাদের এখানে সেই সুযোগ নেই, তাই জন্য আমি বারবার বলি যেগুলোতে আছে প্যাকেট জাতীয় খাবার দাবার, তার পিছনে যে লেভেলিং থাকে সেটা দেখে নিতে পারেন। তো তাতেও আলটিমেটলি লাভের লাভ খুব বেশি কিছুই হয় না, জাস্ট জানা থাকে যেটার মধ্যে সোডিয়াম আছে, যেটার মধ্যে ক্যালসিয়াম আছে, ইত্যাদি ইত্যাদি। তো যদি কোনো জিনিস বেড়ে যায় তখন আপনার শরীর কিন্তু সিমটমস দেবে। যেমন যদি আমি বেশি ফ্যাট খেয়ে ফেলি, অতিরিক্ত সিম্পল কার্বোহাইড্রেট খেয়ে ফেলি, আমি মোটা হয়ে যাব, আমার বেলি ফ্যাট বেড়ে যাবে। তার কারণ আলটিমেটলি সব জিনিসটা কি আমার শরীরে জমছে এবং ফ্যাট হিসাবে জমছে। ওকে, তো তখন আমাকে কাট ডাউন করতে হবে ফ্যাট এবং কার্বোহাইড্রেটকে। জেনারেলি প্রোটিন খুব বেশি আমরা কখনোই খাই না, যেটা আমি বললাম অলরেডি, যে ইন্ডিয়ানরা আমরা প্রোটিন খুব একটু ডেফিসিয়েন্টলি থাকি সবাই প্রায়। আর প্রোটিন কিছু কিছু সময় বেশি হয়ে যায় তখন বোঝা যায়, সেটা হলো এই ইউরিক অ্যাসিড, কিছু সময় ইউরিক অ্যাসিড বেড়ে যায়, তখন আমরা প্রোটিনটাকে একটু রেস্ট্রিক্ট করতে বলি, কিন্তু অ্যানিমাল প্রোটিনটাকে বেশি, প্লান্ট প্রোটিনটাকে বেশি না। তো সেটা কি করে জানা যাবে? ওই হাতে ব্যথা, পায়ে ব্যথা, এইসব জিনিস হবে, বাট সেগুলো খুবই নর্মাল লেভেলে গিয়ে, আর খুব রেয়ার, খুব ভেরি রেয়ার। তো সেগুলো নিয়ে আগে থেকে ভাবার অতটা দরকার নেই, তারা অলরেডি সিমটমস দেবে। ভিটামিন মিনারেল বেশি হয়ে যাওয়াটাকে হাইপার ভিটামিনোসিস বলা হয়। ওকে, হাইপার ভিটামিনোসিস, হাইপার মানে বেশি, হাইপো মানে কম। তো হাইপার ভিটামিনোসিস খুব কম মানুষদের হয়, যেমন আমার মার একবার হয়েছিল, ভিটামিন B12 ভীষণ ভীষণ লেভেলে বেড়ে গেছিল। তো তখন কিছু করা যায় না, মানে আমরা তো পার্টিকুলারলি কোনো একটা ফল বা কোনো একটা সবজি খাই না, সমস্ত মিশিয়ে খাই। তো ওটা কোনো না কোনো দিক থেকে আমাদের সিস্টেমের কোনো ইমব্যালেন্সের জন্য হয়, তো সেটার জন্য একটু ওয়েট করে যেতে হয়, কিছুদিন পর নিজে থেকেই কমে যায়। আদারওয়াইজ কিছু মেডিকেশন, খুব জেনারেল কিছু মেডিকেশন চলে বা এক্সারসাইজ কিছু করতে বলা হয়, সেটাতে কমে যায়। দ্যাট ইজ দ্য হোল থিং। করি না।
প্রকৃতি, তাই তো? প্রকৃতি, তুমি এর আগে অন্য কোনো একটা ব্যাচে ছিলে, রাইট? হ্যাঁ, মানে আগে স্টার্ট করেছিলে, তখন তখন কোনো কারণে করতে পারোনি। হুম 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 হুম। আচ্ছা, ভিটামিক্সের দেখো, ভিটামিক্সের ব্যাপারটা হলো ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার পোর্শন হলো সম্পূর্ণভাবে নিউট্রিশন। তো আমার আমার এখানে আপাতত সেইভাবে তুমি কোনো রকম সাপ্লিমেন্টের কথা, খুব হেল্পফুল রেজাল্ট কোনো স্পেশাল কোম্পানি সাপ্লিমেন্টের কথা সবসময় পাবে না। বাট এর ডিটেলস যদি জানতে হয়, সমীর স্যার যেদিনকে ক্লাস দেবে তুমি সেদিনকে সমীর স্যারের থেকে পুরোটা ডিটেলিং নিতে পারো। কিন্তু সাপ্লিমেন্ট যেগুলো দেওয়া হয় বা থাকে যে কোনো কোম্পানির বা যে কোনো ইয়েতে, সেই সাপ্লিমেন্ট হলো এই যে বললাম আমরা আমাদের রিকোয়ারমেন্ট সবসময় কমপ্লিট করতে পারি না। তো সেই রিকোয়ারমেন্ট কমপ্লিট হয় না, তাই জন্য এই ভিটামিনস বা এরকম সাপ্লিমেন্ট কিন্তু আমরা নিতে পারি। তো সেগুলোর কোনো সেইভাবে সাইড এফেক্ট নেই বা হঠাৎ করে শরীরে প্রচুর এটা বেড়ে যাবে সেই চিন্তা করারও দরকার নেই। যদি কখনো কোনো জিনিস বেড়ে যায় সেই সিমটমস দেবে। বাট আরো যদি কিছু জানতে চাও ডেফিনেটলি সমীর স্যার, বিকজ আমি বললাম প্রথমেই এগুলোর ডোমেন হলো সমীর স্যার। না সেটাই তো বললাম, হয় না। আচ্ছা আমি, হ্যাঁ ওকে, আমি শুনেছি শুনেছি মোস্ট প্রবাবলি কাজল দা বলছিলেন। হুম হুম। আই আন্ডারস্ট্যান্ড, আই আন্ডারস্ট্যান্ড। না না, ডোন্ট ওয়ারি, আই আন্ডারস্ট্যান্ড। তাও আমি যে বলছি যে তোমার যদি পার্সোনাল লেভেলে এই জিনিসগুলো কোয়েশ্চেনগুলো থাকে তাহলে ডেফিনেটলি তুমি সমীর স্যারের সাথে কথা বলতে পারো, কোনো অসুবিধা নেই। হুম। হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সের অসুবিধা হবে, হ্যাঁ। আলাদা করে, আলাদা করে করবেন। অ্যাটেন্ডেন্সের অসুবিধা হবে তার কারণ হলো 50% দুজনের অ্যাটেন্ডেন্স তো কি করে হবে, আমরা কি করে বুঝবো? 50% লাগবে ইচ। তো সেটা আলাদা আলাদা করে করুন। আদারওয়াইজ এটার ব্যাপারে টেকনিক্যাল পার্সনকে ফোন করুন, ফোন করে তারা বলে দেবেন, তারা হয়তো একটা মেল করতে বলবেন ম্যাক্সিমাম। তো এটা কিন্তু সব থেকে সুবিধা হয় আপনার জন্য আলাদা করে করাটা। বুঝেছি 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 ব্যাপারটা। আলাদা করে করলে আপনাদের সেটার জন্য সুবিধা, সব থেকে কোনো ঝামেলা সমস্যার মধ্যে পড়তে হবে না। কিন্তু তাও যদি মনে হয় আলাদা করা সম্ভব নয় বা কিছু ইস্যুস আছে, তো আপনারা ফোন করুন, ওরা হেল্প করে দেবে। আর আর কেউ এই টপিক নিয়ে কোনো প্রশ্ন, টপিক নিয়ে কোনো প্রশ্ন? হ্যাঁ প্লিজ, বাকিরা সবাই মিউট করুন প্লিজ, একজন বলুন। হ্যাঁ, মোটামুটি 1-1.5 সপ্তাহের মধ্যে পাওয়া যায়, 1-1.5 সপ্তাহ। হুম, বলুন আরেকবার বলুন। পিডিএফটা ডাউনলোড করে নেবেন, আপনাদের প্রোফাইলের পাশেই পেয়ে যাবেন। নোটস বলে, নোট সেকশন মোস্ট প্রবাবলি। হ্যাঁ, রেকর্ডেড ক্লাস বলে একটা আলাদা, নোটস বলে একটা আলাদা। নোটসে এই জিনিসটা পাবেন, পিডিএফটা, রেকর্ডেড ক্লাসে রেকর্ডেড ক্লাস পাবেন। ওকে, বললাম যে 1 থেকে 1.5 সপ্তাহ, আমাদের তো 1 সপ্তাহ হয়নি ক্লাস শুরু হয়েছে। ওকে, সো থ্যাংক ইউ ফর টুডে, হ্যাভ আ গুড ডে। নেক্সট সোমবার আপনাদের 11:30 থেকে ক্লাস আছে, দুটো ব্যাচে, ডায়াবেটিসের ব্যাচেও, হ্যাঁ শুনছি, ডায়াবেটিসের ব্যাচে, হিউম্যান নিউট্রিশনের ব্যাচে সোমবার 11:30 থেকে ক্লাস আছে। আপনারা একটু ওয়েবসাইটটা চেক করে নেবেন। বলুন। হ্যাঁ বলুন। যদি সোমবার 11:30, যদি 11:30টায় ক্লাস হয় সেদিনকে বিকালে ডেফিনেটলি ক্লাস হবে না, একদিন একটাই ক্লাস হবে। ওয়েবসাইটে চেক করবেন। জেনারেলি আপনাদের যদি হিউম্যান নিউট্রিশন হয়, হিউম্যান নিউট্রিশনের সোমবার শুক্র জেনারেলি ফিক্সড ডেট আপনাদের ব্যাচের জন্য। সেটা তো কিছু কিছু সময় আপনাদের অ্যাডজাস্ট করতে হবে, কারণ কিছু কিছু সময় স্পেশাল ক্লাস হয়।
সময় স্পেশাল ক্লাস হয়, কিছু কিছু অনেক রকম মিটিং চলে, তো কিছু কিছু সময় আপনাদের এগুলো অ্যাডজাস্ট করতে হবে। ওকে, সো থ্যাংক ইউ ফর টুডে। আমাদের দিক থেকে কিছু হবে না, আমাদের দিক থেকে কিছু হবে না। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ আ গুড ডে এভরিওয়ান।